এরই মধ্যে আমরা সবাই জানি গত কয়েকদিন ধরে বাংলাদেশে যারা করোনাকালীন সময়ে সৌদি আরব থেকে বাংলাদেশে এসেছিলেন তারা সে দেশে ফিরে যাওয়ার জন্য একটি প্রক্রিয়ার মধ্যে আছেন এবং সেখানে ক্ষোভ বিক্ষোভ লাঠিচার্জ এরকম অনেক ঘটনা ঘটছে। তারা অনেকগুলো বিষয়ের সঙ্গে আমাদেরকে নতুন করে পরিচয় করিয়েছেন। সেখানে ভিসার মেয়াদ, আকামা এবং সবকিছু মিলিয়ে বাংলাদেশ এবং সৌদি আরবে দুই প্রান্তে অনেকগুলো সংকটের জায়গা আছে, অনেকগুলো প্রশ্নবোধক চিহ্ন আছে যেগুলো আসলে উত্তর তারা হয়তো এখন এই মুহূর্তে পাচ্ছেন না। সেই বাস্তবতায় দাঁড়িয়ে আমরা কথা বলতে চাই সৌদি প্রবাসীদের সংকট এবং সমাধান এই প্রসঙ্গ নিয়ে। আপনাদের সঙ্গে আছি আমি আশিকুর রহমান শ্রাবণ। আপনারা দেখছেন CSRM জনতন্ত্র গণতন্ত্র। আমাদের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের সঙ্গে প্রথমে আপনাদেরকে পরিচয় করাতে চাই। আমাদের সঙ্গে যুক্ত আছেন জনাব গোলাম রহমান, সভাপতি কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমাদের সঙ্গে যুক্ত আছেন অধ্যাপক ডক্টর CR আবরার, অভিবাসন বিশেষজ্ঞ। আপনাকেও স্বাগত আমাদের আজকের আলোচনায়। আমাদের সঙ্গে আরও যুক্ত আছেন মোহাম্মদ রুহুল আমিন স্বপন, সাবেক মহাসচিব বায়রা। তিনি কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হবেন, তাকে আমরা দেখতে পাবো। আমাদের সঙ্গে যুক্ত আছেন মোহাম্মদ আল আমিন, তিনি সৌদি আরব প্রবাসী এবং সাংবাদিক এবং আমাদের সহকর্মী। এবং যারা এই মুহূর্তে টিভি সেটের সামনে আছেন তারা তো আমাদের সঙ্গে যুক্ত আছেন, এবং যারা এই মুহূর্তে ভার্চুয়াল মিডিয়ামে আছেন তারা চাইলে নিউজ 24-এর ইউটিউব চ্যানেলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। আমরা আছি নিউজ 24-এর ওয়েব পেজেও। আমরা কথা বলতে চাই সৌদি আরবের এই বর্তমান চলমান সংকট এবং তার সমাধান কোন পথে সেই প্রসঙ্গ নিয়ে। যেহেতু আগে বলেছে আমাদের সঙ্গে মোহাম্মদ আল আমিন আছেন, তিনি একজন সৌদি আরব প্রবাসী এবং তার সঙ্গে সঙ্গে তিনি একজন গণমাধ্যম কর্মী। আসলে আমরা বাংলাদেশের এন্ড থেকে যে সমস্যাটি দেখতে পাচ্ছি, যে সংকটটির কথা আলোচনা করছি, আর সেই জায়গায় আসলে সৌদি আরবে আপনি আছেন, আপনি নিজেও একজন প্রবাসী, আর সেইখানে এই সংকটের বা এই বিক্ষোভের কোনো প্রভাব পড়েছে কিনা এটি একটি প্রশ্ন। এবং আমরা আসলে যে সমস্ত বিষয়গুলো শুনছি সেগুলো আসলে কতটুকু যুক্তিসঙ্গত বা বাস্তবসম্মত, আপনার কাছে কি তথ্য আছে আলামিন? জি, ধন্যবাদ আপনাকে। আসলে বর্তমান যে পরিস্থিতিটা তৈরি হয়েছে এর পিছনে কিছু কারণ রয়েছে, যার মূল কারণ কিন্তু করোনাকে ঘিরে, কারণ করোনার কারণে অনেকে দেশে গিয়ে আটকা পড়েছে। তো এর মধ্যে যেটি হয়েছে যে বাংলাদেশ সরকারের আসলে একটি ঘোষণা দেওয়া হয়েছিল যে 24 দিনের ইকামার মেয়াদ বাড়াই দেওয়া হয়েছে। সেইখান থেকেই মূলত এই যে বিক্ষোভ বা এই ধরনের গণজমায়েত প্রবাসীরা হচ্ছেন ঢাকাতে, এটার একটা কারণ রয়েছে। এখানে একটি বিষয় আমি পরিষ্কার করতে চাই যে করোনা পরিস্থিতি পরবর্তী পরিস্থিতি কিন্তু সৌদি আরবে বিভিন্ন দেশের নাগরিকরা কিন্তু আসতে শুরু করেছেন, আবার অনেক দেশের নাগরিকদের উপরে কিন্তু নিষেধাজ্ঞা এখনো বলবৎ রেখেছে সৌদি আরবের করোনা পরিস্থিতি বিবেচনা করে। তো এখানে কিন্তু একটি বিষয় আপনাকে পরিষ্কার করি যে যারা এখানে কাজ করেন তারা কিন্তু চাইলে তাদের যেই কর্মস্থল, সেই কর্মস্থলের যারা দায়িত্বে রয়েছেন তারা যদি চান তাহলে অবশ্যই তাকে ফিরিয়ে নিয়ে যে আনতে পারবেন। সেক্ষেত্রে সৌদি সরকারের পক্ষ থেকে একটি কিছু সুযোগ রাখা হয়েছে যে কোনো প্রতিষ্ঠান যদি চায় তাহলে তার যে কর্মীর ইকামার মেয়াদ বাড়িয়ে, তার ভিসার মেয়াদ বাড়িয়ে কিন্তু তাকে আনতে পারবেন। সেটি 6 মাস 9 মাসও হতে পারে। এই ধরনের তাড়াহুড়ার কোনো সুযোগ নেই। যেই বিষয়টা এখন রয়েছে যে অনেক প্রবাসীরাই তাদের নিয়োগকর্তার সাথে অথবা কর্মস্থলে যোগাযোগ করে রেসপন্স পাচ্ছেন না, সেখানে কিন্তু একটি সংকট তৈরি হয়েছে। এই সংকট কিন্তু আসলে বাংলাদেশ সরকারের পক্ষে সমাধান করা সম্ভব নয়, কারণ যেখানে তিনি কর্মরত আছেন সেই প্রতিষ্ঠান যদি তাকে নিতে আগ্রহ না দেখায় সেক্ষেত্রে কিন্তু তার আসার সুযোগটা খুবই কম। আপনি আরেকটা কথা বলেছেন আসলে 24 দিনের মেয়াদ বাড়ানো, সেক্ষেত্রে আসলে তারা কি আসলে কি মেয়াদ বাড়িয়েছেন কি মেয়াদ বাড়াননি, সে ব্যাপারে কি তথ্য আছে আপনার কাছে? না, এটি সম্পূর্ণ একটি ভুল তথ্য ছিল যে করোনা আসার পর কিন্তু সৌদি সরকার 3 দফায় সৌদি আরবের যে সমস্ত বিদেশি নাগরিক আছেন সকল দেশের নাগরিকদের জন্য কিন্তু 3 দফায় 3 মাস এবং পরে 1 মাস 7 মাস কিন্তু বিনা ফিতে ইকামা এবং ভিসার মেয়াদ বৃদ্ধি করেছেন। সর্বশেষ বাংলাদেশ সরকার যে ঘোষণাটি দিয়েছিল, বাংলাদেশ সরকারের মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী মহোদয় যিনি যেটি বলেছিলেন 24 দিনের মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়েছে, আসলে তথ্যটি আমরা সঠিক পাইনি এবং সৌদি সরকারের প্ল্যাটফর্ম থেকে এই ধরনের কোনো ঘোষণা কিন্তু দেওয়া হয়নি। এই কার্যক্রমটি মূলত সৌদি আরবের যে পাসপোর্ট অধিদপ্তর তারা করে থাকে। এখন যারা রাজপথে বিক্ষোভ করছেন বা যারা সৌদি আরবে যাওয়ার চেষ্টা করছেন এর মধ্যে কি অনেকেই তারা যেতে পারবেন না, এরকম কি একটা বাস্তবতা তৈরি হচ্ছে কিনা আলামিন? জি জি, এটা অবশ্যই বাস্তবতা এখানে রয়েছে, কারণ যেটা আমি কিছুক্ষণ আগে বলেছি যে তিনি যেখানে কর্মরত আছেন বা যেই কফিলের বা নিয়োগকর্তার অধীনে তিনি আছেন, সেই নিয়োগকর্তা যদি না চান তাহলে কিন্তু সে আসতে পারবেন না, কারণ অনেকের ভিসার মেয়াদ চলে গেছে এবং ইকামার মেয়াদ চলে গেছে। আগে কিন্তু কোনো নাগরিক যদি বা কোনো প্রবাসী যদি সৌদি আরবের বাহিরে থাকতো তাহলে কিন্তু তার নিয়োগকর্তা বা কর্মস্থলের কর্মকর্তারা কিন্তু তার ইকামা, রেসিডেন্ট পারমিট যেটাকে বলা হয়, সেটা মেয়াদ বৃদ্ধি করতে পারতেন না। কিন্তু এই করোনা পরবর্তী পরিস্থিতিতে কিন্তু সেই নিয়মটাও কিন্তু সৌদি সরকার শিথিল করে দিয়েছে। এখন তারা বলছেন যে কোনো নিয়োগকর্তা বা কোনো প্রতিষ্ঠান যদি চায় তাহলে তার
যে কর্মী তিনি সৌদি আরবের বাইরে থাকলেও কিন্তু তার ইকামা, রেসিডেন্ট পারমিট এবং ভিসার মেয়াদ কিন্তু বৃদ্ধি করতে পারবেন। এতে কিন্তু পরিষ্কার যে কোনো প্রতিষ্ঠান যদি চায় তাহলে তিনি আসতে পারবেন। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে কিছু কিছু বাংলাদেশিরা রয়েছেন যারা ছোটখাটো প্রতিষ্ঠানে চাকরি করতেন অথবা তথাকথিত ফ্রি ভিসাতে কাজ করতেন কফিলকে ম্যানেজ করে, সেই সমস্ত ক্ষেত্রে কিছু জটিলতা তৈরি হবে এবং হয়েছে। আপনার কাছে আমার এই মুহূর্তে শেষ প্রশ্ন, আপনার কাছে ছোট্ট করে জানতে চাই, আসলে করোনা তো সব দেশের অর্থনৈতিক কাঠামোতে একটি বড় প্রভাব ফেলেছে, আমাদের প্রবাসী অধ্যুষিত একটি দেশ, এবং সেখানে সৌদি আরবে যারা ছিলেন এবং যারা ফিরে এসেছেন এবং যারা যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য আসলে অর্থনৈতিক বাস্তবতাটি কেমন, সেখানে নতুন কোনো কর্মক্ষেত্র তৈরি হওয়ার সুযোগ আছে কিনা, সেটি যদি ছোট্ট করে আমাদেরকে বলেন একটু। আলামিন। জি, এটা অবশ্যই আসার কথা হচ্ছে যে সৌদি আরব কিন্তু একটা বিশাল দেশ এবং এখানে কিন্তু বাংলাদেশিদের অনেক সুনাম রয়েছে এবং সৌদি সরকার কিন্তু অনেক উন্নয়ন কাজ করছে এবং বড় বড় শহর গড়ে তুলছে। সেই সেক্টর গুলোতে কিন্তু বাংলাদেশিদের অনেক কর্মসংস্থানের সুযোগ রয়েছে। করোনা শুরু হওয়ার আগ মুহূর্তে যেসব প্রকল্প চলমান ছিল সেগুলো সাময়িক সময়ের জন্য বন্ধ ছিল, এখন কিন্তু আবার সেই সমস্ত প্রকল্পগুলো শুরু হয়েছে, আবার নতুন নতুন প্রকল্প নিচ্ছে সৌদি সরকার, সেগুলো কিন্তু কর্মসংস্থানের যথেষ্ট সুযোগ রয়েছে। আশা করা হচ্ছে যে হয়তো বা ধীরে ধীরে সেগুলো আরো গতি পাবে। আপনার কাছে ফিরবো, আপনার কাছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা পেয়েছি, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমরা একটু এই বিষয়ে রুহুল আমিন স্বপন আপনার কাছে আসতে চাই। আপনি বাইরার সঙ্গে যুক্ত ছিলেন মহাসচিব হিসাবে এবং তার সঙ্গে সঙ্গে এখনো বাইরার সঙ্গে যুক্ত আছেন আপনি নানাভাবে। আমরা আসলে যে সংকটটি রাজপথে দেখতে পাচ্ছি এবং যে ক্ষোভ বিক্ষোভ লাঠিচার্জ এবং যে সংকটের কথাগুলো আমাদের সামনে আসছে, সেটি আসলে সমাধান আমরা সবাই খোঁজার চেষ্টা করছি। আপনাদের কাছে কোনো সমাধানের জায়গাটি আছে কিনা, বা আমাদের এই পুরো প্রক্রিয়ার মধ্যে ভুলগুলো কোথায় হয়েছে বলে আপনি মনে করেন? রুহুল আমিন স্বপন। ধন্যবাদ আপনাকে। আমি মনে করি যে সমস্যাটি আসলে সাময়িক। আপনি জানেন যে হঠাৎ করে এতগুলি লোক যখন সৌদি আরবে যাওয়ার চেষ্টা করেছে, যেখানে ফ্লাইট সীমিত ছিল, এই সীমিত ফ্লাইটের ভিতরে সবাই যাওয়ার জন্য প্যানিক হয়ে গেছে এবং এটি চার্টার ফ্লাইট চালু হয়েছে, বিভিন্ন ফ্লাইট চালু হয়েছে। তবে এই সমস্যাটি আস্তে আস্তে কেটে উঠছে। তবে সেই ক্ষেত্রে শুধু আমি দেখতেছি একটা খুব ত্বরিত সমাধান হতে পারে যে যখনই কোনো কোম্পানি বা বিদেশি কোনো ফ্লাইট চালু করার জন্য যারা চার্টার ফ্লাইটের জন্য সিভিল এভিয়েশনের কাছে অনুমতি চেয়েছে, এগুলিকে যদি একটু সহজ করে ফ্লাইটগুলিকে যদি চালু করে দেওয়া হয়, তাহলে এটি একটি ফ্লাইটে যাওয়ার একটা তড়িৎ সমস্যার সমাধান হবে, যেন ছেলেপেলেরা যেতে পারে। একটি আরেকটি হলো, আপনি জানেন যে ওখানে রিএনটি যারা আছে তাদের কিছু কোভিড টেস্ট এর একটা চ্যালেঞ্জ ছিল, এটিও অনেকটা সহজ হয়ে গেছে, এটিও অনেকটা অ্যাড্রেস হয়ে গেছে। শুধু এখন যেটি দরকার সেটি হলো তাদের ওই এমবেসির যে সহযোগিতাগুলি দরকার ছিল সেগুলি তাদের কিছু সার্ভিস সেন্টারের মাধ্যমে সহযোগিতা হচ্ছে। এটিকে যদি একটু সম্প্রসারণ করা যায় এবং তারা যদি একটু ত্বরিত উদ্যোগ নেয়, তাহলে এটিকেও বিশেষ করে যারা যেতে চায় তাদের প্রবলেমগুলি সলভ হবে। পাশাপাশি যে সমস্ত ভিসা লেগে আছে তাদের জন্য সৌদি এমবেসি এখনো বন্ধ আছে, ওই ভিসাগুলিকে ক্যান্সেল করে নতুন করে ভিসা স্ট্যাম্পিং করে যাওয়ার যে জটিলতাটি আছে সেটি একটি বড় সমস্যা। সেই সমস্যাটি হলো যখন আমরা ভিসা ক্যান্সেল করি তখন এইটি আবার ক্রেডিট হয়ে আবার নতুন করে ভিসা করতে সময়টি লাগে। এটির একটি দীর্ঘসূত্রিতা আছে, কেননা অনেক কোম্পানি আছে যাদের এখন লোকের দরকার নাই, আগে লোকের দরকার ছিল। আবার আরেকটি ব্যাপার হলো যে অনেক আছে যে এখন তারা ভিসা ক্যান্সেল করবে, পরবর্তীতে কোম্পানি এখনো নতুন ভাবে করোনার পরে তারা নিজেরা রেডি হতে পারেনি, তারা চাচ্ছে যে আরো পরে লোক নেবে। এই ক্ষেত্রে অনেক রিক্রুট এজেন্সি ভিসা ক্যান্সেল করলে ভিসাগুলি পাবে কিনা সেই সন্দেহে অনেকে ভিসা ক্যান্সেলও করতেছেন। আপনি জানেন প্রায় 3 to 4% ভিসা এ পর্যন্ত ক্যান্সেল হয়েছে, বাট সৌদি এমবেসিতে গেলে যখন আমরা পাসপোর্ট জমা দিই সেদিনই ভিসা ক্যান্সেল করে দিয়ে দিচ্ছে, বাট আমাদের সকল এজেন্সি বই জমা দিচ্ছে। রুহুল আমিন সাহেব, আপনার কাছে আমার দুটি প্রশ্ন আছে ছোট্ট করে। সেটি হচ্ছে যে আমাদের আলামিন যেটি বললেন যে আসলে 24 দিনের মেয়াদ বাড়ানোর তথ্যটি আমরা যেটা গণমাধ্যমে শুনছি বা দেখছি সেটি আসলে এখন পর্যন্ত কোনো সমর্থিত সূত্র থেকে আসেনি। এটি একটি জায়গা, এটি আসলে চলমান সংকটের মধ্যে সমাধান তৈরি করার পথে প্রতিবন্ধকতা কিনা এটি একটি বিষয়, এবং দ্বিতীয় বিষয় হচ্ছে আসলে এই শ্রমিকরা যে উৎকণ্ঠিত হচ্ছেন, এই উৎকণ্ঠিত না হওয়ার কি কোনো কারণ আছে কিনা এই জায়গায়, যদি আপনি বলতেন আমাদেরকে। রুহুল আমিন স্বপন। উৎকণ্ঠিত হওয়ার অবশ্যই কারণ আছে। আমি যেটি শেষ করতে চাই, আপনি দেখেন যে ভিসাগুলি একটা হলো যে ওইটা নির্ভর কোনো সূত্রে আমরা কোনো তথ্য পাইনি যে এটা 24 দিন বাড়াইছে, এরকম কোনো কিছু আমাদের কাছে ক্লিয়ার পিকচার নাই। উৎকণ্ঠার জায়গা হলো এটি যে আমি বই জমা দিব, ক্যান্সেল করব, কিন্তু ক্যান্সেল করার পরে যে এটার যে রিপ্লেসমেন্ট হবে, কখন হবে, কবে এমবেসি খুলবে,
কবে এটার পরিবর্তে ভিসাটি দিবে এটি তো পরিষ্কার হয়নি এখন। এই আনসার্টেনিটি সবাইকে মানে খুব সবাইকে panic আসলে করে ভাবাচ্ছে এই মুহূর্তে। ভাবাচ্ছে। জি, Right. রুহুল শুধু আমিন সাহেব, আপনি আমাদের সঙ্গে ক্যান্সার থাকুন, আপনার কাছে আছে। আমাদের আরো অনেক প্রশ্ন তৈরি হবে, আপনার কাছে আমি আসবো আবার। আমরা একটু ডক্টর সিয়ার আবরার, আপনি কি আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? আপনার কাছে একটু আসতে চাই। আসলে আমরা এখন পর্যন্ত এই সংকটের যে দুটি জায়গা নিয়ে কথা বললাম, সেখানে আসলে তথ্য বিভ্রাট একটি বড় জায়গা। আমাদের কাছে সঠিক ডাটাবেসটি আছে কিনা এই মুহূর্তে সেটি একটি বড় প্রশ্ন। আর যে শ্রমিকরা আসলে যাওয়ার জন্য চেষ্টা করছেন, যারা আমাদের রেমিটেন্স যোদ্ধা, তারা যে বিষয়টি আশঙ্কা করছেন যে ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, আমার হাতে আকামা নেই, এবং তার সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে কাজ পাবেন কিনা এগুলোও সংকট আছে, তার সঙ্গে সঙ্গে বিমানের ফ্লাইট। এই পুরো সংকটটি যখন ঘনীভূত, তখন সমাধানটি কি হতে পারে বলে আপনি মনে করেন? সিয়ারা, এটা ঠিক যে একটা সংকটকালীন সময়ে এই সিদ্ধান্তগুলো নিতে হচ্ছে, এবং যার ফলে হয়তো কিছুটা বলা যেতে পারে সমস্যা থাকতে পারে, কিন্তু যে স্কেলে সমস্যাটা এখন দেখা দিচ্ছে এবং শ্রমিকরা যেভাবে নাকাল হচ্ছেন, তারা কোনো ক্ষেত্রেই কিন্তু খুব একটা কুল কিনারা পাচ্ছেন না, এবং যার ফলে তারা কিন্তু রাস্তায় যেতে বাধ্য হচ্ছেন। এটা হয়তো শোভনীয় না, অনেকের কাছে হয়তো মনে করছেন যেটা কেন তারা করছে, এটাতে আমাদের বিদেশের বাজার ইত্যাদি সৌদি পারসেপশন নষ্ট হবে। কিন্তু এখানে মূল জিনিসটা যেটা দেখতে হবে যে এখানে অনেকদিন ধরে এরা দেশে ফিরেছেন, দেশে ফিরে এসে অনির্দিষ্ট কালের জন্য এখানে আটকা পড়ে গেছেন, এরা একটা বিপুল অধিকাংশ, এবং তারা যে দেশে আলটিমেটলি আবার ওই দেশে যে ফিরে যাবেন তার তো সম্ভাবনা সবসময়ই ছিল। কাজেই এই নেগোসিয়েশনসটা, এই আলাপ আলোচনাটা বা এই প্রস্তুতিটা বোধহয় আরো আগের থেকে হওয়া দরকার ছিল। এবং এখানে সৌদি কর্তৃপক্ষকে আমি বিশেষভাবে দায়ী করব যে তারা যদি অটোমেটিক্যালি তারা যদি রিনিউ করে থাকেন, যেটা আমার সৌদি প্রবাসী ভাই যেটা বললেন, সেটা তারা করেছেন, ইট ওয়াজ নাইস অফ দেম, তারা এটা করেছেন, কিন্তু তারা যে আর করবেন না এই ঘোষণাটা কেন তাহলে আগে দিলেন না যে আমরা কিন্তু আর করতে পারবো না, এখন বাবা তোমাদের কফিল থেকে আনতে হবে। 2 মাস আগে যদি এই ঘোষণাটা তারা দিতেন, তাহলে এই সংকটে তারা কিন্তু পড়তেন না। এবং এটা অবশ্যই, এবং এটা আমাদের দিক থেকেও বোধহয় কর্তৃপক্ষের দিক থেকেও এইটা অ্যাপ্রিহেন্ড করার এটা প্রয়োজন। ফ্লাইট জটিলতা, এখন আমরা সবাই জানি বিপুল একটা চাপ এখানে সৃষ্টি হয়েছে যাবার জন্য, এবং সেখানে তারা পারমিশন দিচ্ছেন, আবার পারমিশন উইথড্র করে নিচ্ছেন, যতগুলো ফ্লাইট তার তুলনায় নগণ্য তারা পারমিশন দিচ্ছেন। কাজে এগুলো তো একটা টালবাহানা করা হচ্ছে সৌদি কর্তৃপক্ষ থেকে। এটা আমাদের সরকারের এখানে হয়তো তাদের সঙ্গে দেন দরবার করাটা খুব একটা সহজ কোনো বিষয় না, কিন্তু এখানে যে এক ধরনের শিষ্টাচার বর্জিত যে কাজ যেটা করেছেন, এত বড় একটা হাজার টেন্স অফ থাউজেন্ডস ওয়ার্কারদেরকে সমস্যায় ফেলে, এটা তো সৌদি কর্তৃপক্ষ, এবং তারা এট দি এন্ড অফ দি ডে তারা কিন্তু তারা এদেরকে কোনো দয়া করছেন, তাদের প্রয়োজন আছে বলে এই শ্রমিকগুলোকে তারা সেখানে নিচ্ছেন এবং তাদের অর্থনীতিতে অবদান রাখছেন। সেই স্বীকৃতি না দিয়ে তারা যেভাবে এককভাবে সিদ্ধান্তগুলো নিচ্ছেন, এবং সরকারের সঙ্গে আমরা যতটুকু তথ্য আমরা অতটুকু জানি না, এখানে তথ্য প্রবাহেরও একটা বড় রকমের ঘাটতি এখানে রয়েছে, যে মৌখিকভাবে একটা হয়তো সিদ্ধান্ত হয়েছিল 24 দিনের জন্য বাড়ানো হবে, সেই প্রেক্ষিতে এই আলোচনাটা এসছে মাধ্যমে এবং সরকারের কাছ থেকে এসছে। তো সেটা যখন লিপিবদ্ধ হয়, কেন এই শ্রমিকদেরকে আবার নতুন করে আশা দেওয়া হলো, এবং সেই আশাটা আবার সে হতাশায় পর্যবেসিত হলো। এছাড়া আরো যে কতগুলো দিক, যে কোভিড-19 দিয়ে যেটা আমার পূর্ববর্তী বক্তব্য বললেন, সমস্যা কিন্তু এখনো ঠিক পুরোপুরি সমাধান হয়নি। আমরা কয়েকদিন আগেও আমরা দেখেছি যে লোকজন ফ্লাইট পেয়েছে, হয়তো সন্ধ্যা 5টার সময় টিকিট পেয়েছে, তার হয়েছে মহাখালী থেকে, এবং সেখান থেকে এয়ারপোর্টে যেতে হয়েছে 2 থেকে 3 ঘন্টার মধ্যে, এবং 1-2 কেস না, প্রচুর কেস এই ঘটনাগুলো ছিল। বিকেল 5টার সময় কোনো দিন বন্ধ হয়ে গেছে মহাখালী, এবং যার ফলে পরের দিন পেয়েছে ফ্লাইট তারা মিস করেছে। এগুলো কিন্তু সবই এড়ানো সম্ভব ছিল, সবই না হলে অনেকাংশে। কাজে এখানে একটা যেটাকে বলা যেতে পারে যে ডিগনিটি অফ ওয়ার্কার, সেখানে সেই কিন্তু একটা ঘাটতি বড় রকম, বিশেষ করে সৌদি কর্তৃপক্ষের থেকে এটা ছিল। এবং এর থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে আমরা যখন এই ক্রাইসিস সিচুয়েশন ডিল করব, এই বিষয়গুলোকে কিন্তু আমাদের। ডক্টর আবরার, আপনার কাছে আরেকটি প্রশ্ন আছে আমার। আসলে আপনি আপনার বক্তব্যে বলেছেন যে আসলে এখানে কূটনৈতিক তৎপরতার জায়গা বা প্রস্তুতির জায়গায় অনেকটা ঘাটতি ছিল। আমরা জানি সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এখন অন্য সব সময়ের চেয়ে ভালো, এবং এই জায়গায় দাঁড়িয়ে আসলে কূটনৈতিক পর্যায়ে বা মন্ত্রী পর্যায়ে কোনো আলোচনা করে কোনো কিছু সমাধান বের করা যায় কিনা, কি প্রস্তাব আছে আপনার এই ব্যাপারে? ডক্টর না, এখানে হচ্ছে আমি ঘাটতি ছিল সেটা বলবো না, এটা একটা সীমাবদ্ধতা, এবং সবসময় শ্রম গ্রহণকারী দেশগুলো এই সুযোগটা করে যে তুমি যদি বেশি বাড়াবাড়ি করো, আমরা অন্যের কাছ থেকে।
এটা খুব যে দ্বিপাক্ষিক ভাবে যে সব সমস্যার সমাধান হবে তা না, এবং এর জন্যই কিন্তু প্রক্রিয়া শুরু করা দরকার। আমরা শ্রম প্রেরণকারী দেশগুলোর মধ্যে ন্যূনতম একটা যেন তাদের মধ্যে একটা বোঝাপড়া থাকে যে এর বাইরে আমরা যাব না, এর নিচে আমরা যাব না। এবং সেই প্রক্রিয়া, কারণ আমরা জানি যে গ্লোবাল যে কম্প্যাক্ট অন মাইগ্রেশন একটা বিরাট একটা দলিল, এবং তার জন্য বাংলাদেশ মুখ্য ভূমিকা সেটা পালন করেছে এবং আমরা সেই জন্য গর্বিত। এবং সেই কারণেই বাংলাদেশের উপরে বর্তায় যে এই যে প্রক্রিয়াগুলো, রিজিওনাল প্রসেস আছে, কলম্বো প্রসেস, আবুধাবি ডায়ালগ, এই নানান রকমের আছে, এগুলোকে আমরা কিন্তু কার্যকর কখনোই করতে পারিনি এবং কোনো সময় বেঁধে দিয়ে কোনো রকম করা হয়নি। কাজেই একটা সংকট তৈরি হয়েছে, এই সংকট মোকাবিলার জন্য এর থেকে আমাদের শিক্ষা গ্রহণ করে আমরা আপনার কাছে ফিরছি। আমি একটু পরে আবারও গোলাম রহমান আপনার কাছে একটু আসতে চাই। আমরা সংকটের বাস্তবতা নিয়ে সবাই মোটামুটি অবহিত। আমরা যখন আসলে আমাদের রেমিটেন্সের রেকর্ড গুনছি, ঠিক তখন আমাদের প্রবাসী শ্রমিকরা রাস্তায় তারা আন্দোলন করছে, বিক্ষোভ করছে, এবং সেই বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করার জন্য লাঠিচার্জ করতে হচ্ছে। আমরা জানি এখানে অনেকগুলো সংকট আছে, যার সমাধানটি খুব একটা সহজ নয়। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কি আগে থেকে প্রস্তুতি নিতে পারতাম কিনা, এটি একটি প্রশ্ন এসেছে। এখনকার প্রস্তুতি কি হতে পারে, সে বিষয়ে আপনার কি মন্তব্য আছে গোলাম রহমান? প্রবাসী শ্রমিকরা যে আচরণ করছে তা কিন্তু বোধগম্য। ওদের জীবন ও জীবিকার প্রশ্ন। এইসব মানুষ দেশে এসেছিল, যেতে পারছে না। যদি না যেতে পারে তাহলে তাদের রুজি রোজগার বন্ধ হয়ে যাবে। তাই তাদের কিছু অধৈর্য আচরণ হতে পারে। আর দ্বিতীয়ত, যেটা আমাদের যে বিদেশে শ্রমিক প্রেরণ এবং টিকিট পদ্ধতি, এটা যে সম্পূর্ণভাবে দুর্নীতিমুক্ত তা তো নয়। অনেক রকমের কথা শোনা যায়, যেমন শ্রমিকদেরকে অর্থ দিতে হয় যাওয়ার জন্য, ইভেন কি টিকিট কেনার টিকিটেও আর কি আমি দু একজন শ্রমিককে টিকিট কালোবাজারি নিয়ে অনেক কথা হয় পর্দায় কালো হয়। এবং এইসব কারণেই এই যে একটা ওরা অধৈর্য হয়ে পড়েছে, এবং তার থেকেই উচ্ছৃঙ্খলতা, কিছুটা অধৈর্য হয়ে গেলেই উচ্ছৃঙ্খলতা আসে। এবং এখন আমার দৃষ্টিতে শৃঙ্খলা রক্ষার জন্য যাতে যেসব দুষ্কর্ম হয় বলে আর কি শোনা যায়, সেই সব দুষ্কর্মের বিষয়ে ট্রান্সপারেন্সি আনা দরকার। ট্রান্সপারেন্সি আনলে শ্রমিকরা আশ্বস্ত হবে। এটা ঠিক, যদি যারা নিয়োগকর্তা তারা যদি না চায় তাহলে তো বাংলাদেশ সরকার এটা তাদেরকে বাধ্য করতে পারবে না। আবার একটা অনেক সময় এই কথাও আমরা শুনি, সত্যি মিথ্যা জানি না আর কি, যে অনেক সময় নিয়োগকর্তা এবং আমাদের দেশের যে রিক্রুটিং এর সাথে যারা জড়িত তাদের মধ্যে একটা আঁতাত হয়, এবং শ্রমিকদেরকে বাড়তি পয়সা গণার জন্য চাপ দেওয়া হয়। এইটাও একটা সমস্যা। এইসব সমস্যাগুলির সমাধানের জন্য যেটা যে শ্রমিকদেরকে অধৈর্য হলে চলবে না, কিন্তু সরকারকে বোধহয় কিছু ব্যবস্থা নেওয়া উচিত। তাদেরকে হেল্প ডেস্ক, বিভিন্ন আপনি পর্যাপ্ত পরিমাণ হেল্প আমাদের যে মন্ত্রণালয় আছেন। জি গোলাম রহমান, আপনি কি মনে করেন কিনা আসলে যে শ্রমিকরা রাস্তায় বিক্ষুব্ধ হয়েছে, তাদের কাছে পর্যাপ্ত তথ্যের স্বল্পতা আছে বা ঘাটতি আছে? তারা অনেক কিছু জেনে অনেক কিছু জানেন না, এমন বাস্তবতা কিন্তু আছে। সেটি আসলে প্রবাহের একটা ওদের রেস্টলেসনেসের কারণটা তো হলো ওদের কিন্তু ওদের জীবিকার প্রশ্ন, এই যে এবং অনিশ্চয়তা, তাই এবং তথ্য প্রবাহের যে ঘাটতি, এই সবকিছু মিটিগেট করার জন্য আমার ধারণা বোধহয় হেল্প ডেস্ক করা দরকার, যাতে তাদেরকে আশ্বস্ত করা যায়। আর যাদের আসছে না, আপনার আকামা যে এমপ্লয়মেন্টের আসছে না, ওয়ার্ক পারমিট যাদের আসছে না, জি তথ্যটা দিলে যদি আমাদের দূতাবাস সংশ্লিষ্ট যে নিয়োগকারী তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে কোনোভাবে সাহায্য করতে, আমি এক কথায় বলতে চাই, যারা প্রবাসী
যারা বিদেশে কাজ করছে, সৌদি আরবে কাজ করছে, তারা যাতে ফিরে যেতে পারে সেই জন্য সরকারের উচিত হবে সব ধরনের সাহায্যের হাত বাড়াইয়ে জি, দেওয়া। গোলাম রহমান আপনাকে এবং ধন্যবাদ জানাচ্ছি। আমরা একটু- রুহুল আমিন এক পা স্বপন স্বপনের কাছে একটু আসতে চাই। আসলে আমরা এখনকার সংকটের সমাধান কি হবে সেটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে, অনেক কথাবার্তা হচ্ছে। এখানে কয়েকটি বিষয় এসেছে। আসলে নিয়োগকর্তা যদি না চান, আর সেক্ষেত্রে তো আমরা জোর করে তাকে সেখানে নিয়োগ দিতে পারবো না। এটি একটি জায়গা, সেখানে কোনো রকম ডিপ্লোমেসি আছে কিনা, সেখানে কোনো আলোচনা করার সুযোগ আছে কিনা, সেটি একটি জায়গা। আর সেখানে সরকার কি করতে পারে বা রাষ্ট্র বা কি করতে পারে সেটি একটি প্রশ্ন। আরেকটি বিষয় হচ্ছে এই শ্রমিকদেরকে আশ্বস্ত করার জন্য আসলে এখন কি করা যেতে পারে, আর সেটি নিয়ে আসলে আপনারা কোনো কিছু ভেবেছেন কিনা সমাধানের জায়গায়? রুহুল আমিন স্বপন। এই সময়ে আমাদের লিমিটেড রিসোর্সে যেটা খুব তাড়াতাড়ি করা যায় সেটা হলো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে এবং বিএমইটিতে দুই জায়গায় দুইটি যিনি আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, যেটি তথ্য প্রবাহের জন্য একটা তথ্য কেন্দ্র করা যেতে পারে, যেখানে ডে টু ডে তাদেরকে আপডেট করতে পারে যে আজকের দিনের নিউজ হলো এটা। এটি হলো একটি হেল্প ডেস্ক করা। আরেকটি হলো কোভিড-19 পরীক্ষার জন্য আরো কিছু সেন্টারকে প্রবাসীদের জন্য, বিশেষ করে মাইগ্রেন্টদের জন্য ডেডিকেটেড করে দেওয়া, যে মাইগ্রেন্ট ওয়ার্কাররা যারা যাবে তারা এই ডেডিকেটেড কোভিড সেন্টারগুলিতে অর্থাৎ এখানে টেস্ট করে যেতে পারে। আর শুধু এই জটিলতায় যে সমস্ত শ্রমিকরা এখনো যেতে পারে নাই তাদের জন্য একটা বিশেষ ফ্লাইট চালু করে দেওয়া। এই তিনটা হলো স্ট্যাটাস আমরা মনে করি। জি, রুহুল আমিন স্বপন, আপনার কাছে এই তথ্যটি আছে কিনা আসলে যে করোনাকালীন সংকটের জন্য আমাদের কত সংখ্যক সৌদি প্রবাসী শ্রমিক এই মুহূর্তে বেকার হতে পারেন বলে আমরা মনে করছি? এরকম কোনো তথ্য কি আপনারা সংগ্রহ করার চেষ্টা করছেন কিনা আসলে? রুহুল আমিন স্বপন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? উনি সম্ভবত যান্ত্রিক গোলযোগের মধ্যে। আমরা প্রশ্ন করেছিলাম যে আসলে এরকম কোনো তথ্য ভান্ডার আমাদের আছে কিনা যে আসলে করোনাকালীন সংকটের মধ্যে সৌদি আরবের বাস্তবতা বাংলাদেশের বাস্তবতা মিলে যারা যেতে পারছেন না, এই সংখ্যাটি আসলে কত, তারা কি করতে পারেন এখন? উনি আমাদের সঙ্গে যুক্ত আছেন কিন্তু উনি আমাকে শুনতে পাচ্ছেন না মনে হয়। আমরা একটি তো হলো যারা এখন যারা ফেরত এসছে তাদের তো একটা ডাটাবেজ হয়েছে, এবং এটা আমাদের লেবার উইং আছে সৌদি আরবে, লেবার উইং এর মাধ্যমে সেটা একটা ডাটাবেজকে আপডেট করে তথ্য নিয়ে যারা যারা যে সমস্ত কোম্পানির লোক নেওয়ার মতন অবস্থা নাই তাদেরকে জানাতে পারে, সেভাবে তাদেরকে ওই বিএমইটি অথবা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে হেল্প ডেস্কের মাধ্যমে এই সমস্ত শ্রমিকদেরকে জানান দেওয়া যেতে পারে যে এমপ্লয়ার গুলি এখন আর লোক নেওয়ার মতন অবস্থায় নাই। বাট এটা কিন্তু একটা সময় সাপেক্ষ ব্যাপার। বাট এটি আমি বলবো যে করোনা চলাকালীন সময়ে সকল দেশেই যেহেতু এমসিও একটা মুভমেন্ট কন্ট্রোল চলছে, প্রতিদিন প্রতি সপ্তাহে তাদের পলিসি চেঞ্জ হচ্ছে। এই ধরনের সিচুয়েশন ট্যাকেল করতে শুধু বাংলাদেশ ব্যর্থ হয়েছে আমি বলবো তা না, সকল দেশই ব্যর্থ হচ্ছে। যে আমরা একটু আলামিনের কাছে আসতে চাই। আলামিন, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। রুহুল আমিন স্বপন, আপনি আমাদের সঙ্গে থাকুন, আপনার কাছে ফিরবো আমরা একটু। আলামিন, আপনার কাছে ছোট্ট করে জানবো, কারণ বিরতি নেওয়ার সময় আমাদের হচ্ছে। আমরা এখন যে প্রবাসীরা সৌদি আরবে এই মুহূর্তে আছে এবং যারা বাংলাদেশে ফিরেছে, এই দুই সংখ্যার মধ্যে তো অনেক পার্থক্য আছে আসলে। তারা যারা ফিরেছেন বাংলাদেশে, যারা যাওয়ার চেষ্টা করছেন, তারা আসলে সেখানে গিয়ে কাজ কতটুকু পাবেন, সেখানকার কর্মক্ষেত্র আকামা, সেই বিষয়ে আপনার কাছে আসলে কি ধারণা আছে এই মুহূর্তে আলামিন? জি, আসলে যারা ফিরতে চাচ্ছেন তাদের ওই ধরনের কনফিডেন্স আছে বলেই কিন্তু তারা এই উদ্গ্রীব হয়ে আছেন কখন সৌদি আরবে ফিরবেন, বা তাদের কাজের জায়গাটা আছে বিদায়। অনেকে তো কথা বলতে পারছেন না কফিলের সঙ্গে, সেক্ষেত্রে তারা আসলে কিভাবে আশ্বস্ত হচ্ছেন? আসলে কফিলের সাথে কথা বলতে পারছে না, এটা যেটা বললাম যে কফিলের হয়তো বা এখানে সীমাবদ্ধতা আছে। আর একটা কথা যেটা বলতে চাই যে মানতে হবে যে সবাই কিন্তু আসতে পারবেন না, হয়তো বা 5,000 লোক এমনিতে আসবেন না নিজের ইচ্ছা, আবার 10,000 লোক কফিলের মানে রেসপন্স না থাকার কারণে আসতে পারবেন না। আর বাকি যাদের যেই শ্রমিকরা রয়েছে তারা কিন্তু আসতে পারবেন। এখানে আমি একটা মোটা দাগে একটা কথা বলি যে সেটা হচ্ছে যে এই মূল সমস্যা কিন্তু কেন্দ্রবিন্দু হচ্ছে করোনা মহামারী। এখানে কিন্তু সৌদি আরব কিন্তু একটি দেশ নিয়ে চিন্তা করছে না যে বাংলাদেশ নিয়ে, এখানে সৌদি আরব কিন্তু অনেক দেশ নিয়ে চিন্তা করছে। আর সৌদি আরব করোনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কিন্তু তারা কাজ করেছে। আপনি জানেন যে উমরা, হজ সবকিছু বন্ধ রেখেছিল তারা। তো এখনো কিন্তু ভারতের মতো দেশ কিন্তু নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে, ভারতের কোনো লোক সৌদি আরবে
প্রবেশ করতে পারছেন না। তো তারা কিন্তু চাচ্ছেন সীমিত পরিসরে। আর যেটি সৌদি সরকারকে ধন্যবাদ দিতে হবে যে একটি অপশন তারা চালু করেছেন যে তারা যারা সৌদি আরবের বাইরে আছে তাদের ইকামার মেয়াদ বৃদ্ধি করার একটা অপশন তারা দিয়েছেন, যেটা আগে ছিল না। আমি অনেকটা বলতে শুনেছি যে তারা তাদের নিয়োগকর্তার সাথে যোগাযোগ করেছেন, কর্মস্থলে যোগাযোগ করেছেন, কর্মস্থল থেকে আশ্বস্ত করা হয়েছে যে তার ইকামা পরবর্তী 1 বছরের জন্য রিনিউ করে তার ভিসার মেয়াদ আরো বাড়িয়ে দেওয়া হয়েছে। তো সেখানে কিন্তু বাংলাদেশ সরকারের একটা বিষয় বলা উচিত যে যাদের স্পন্সর বা নিয়োগকর্তা বা কর্মস্থলের সাথে যোগাযোগ করে আপনাদের ভিসার বিষয়টা করেন। আর এদিকে যেটি রুহুল আমিন স্বপন ভাই বললেন যে ফ্লাইট এবং কোভিড টেস্টের বিষয়টা, এই বিষয়টা বাংলাদেশ সরকার ব্যবস্থা করতে পারে। কারণ ঘুরে ফিরে একটি কথাই আসছে, যদি নিয়োগকর্তা বা কর্মস্থলে যদি ফিরে গ্রিন সিগন্যাল না পায় তাহলে বাংলাদেশ সরকার ফ্লাইটের ব্যবস্থা করলে বা কোভিড টেস্টের ব্যবস্থা করলে কিন্তু সে এখানে আসতে পারবে না। কিন্তু যারা আসতে যাচ্ছেন তাদের কাজের সুযোগ আছে, এবং যারা সৌদি আরবে দীর্ঘদিন ছিলেন তাদের রাস্তাঘাট জানা, ভাষা জানা আছে, তারা এখানে আসলে একটা কিছু করতে পারবেন এবং পরবর্তীতে তার রেমিটেন্স সে পাঠাইতে পারবেন। এই বিশ্বাস নিয়ে কিন্তু আসছেন, এবং দীর্ঘদিন দেশে থাকার কারণে সে কিন্তু অর্থনৈতিকভাবে অনেকটাই কুণ্ঠাসা হয়ে পড়েছে। জি আলামিন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সঙ্গে আপনারা চারজনই থাকুন, আমাদের বিরতি নেওয়ার সময় হয়েছে। বিরতির পরে এসে এই সৌদি প্রবাসীদের সংকট এবং সমাধানের বাকি আলোচনা করব আমরা। আমাদের সঙ্গে থাকার জন্য আমন্ত্রণ। দর্শক আবারও স্বাগত। আপনারা দেখছেন CSRM জনতন্ত্র গণতন্ত্র। আপনাদের সঙ্গে আছি আমি আশিকুর রহমান শ্রাবণ। কথা বলছি সৌদি প্রবাসীদের সংকট এবং সমাধান এই প্রসঙ্গ নিয়ে। আমরা ডক্টর সিয়ার আবরার আপনাকে দিয়ে বিরতির পর আলোচনা শুরু করতে চাই। আমরা সংকটের বাস্তবতা দেখেছি, সমাধান কিভাবে হতে পারে সে প্রসঙ্গে কথা বলেছি। আসলে আমরা কবে এই রাস্তাঘাটে বিক্ষুব্ধ মানুষকে আর ঘুরতে দেখব না, সেটি সবার প্রশ্ন। সেখানে খুব সহজে এই মুহূর্তে আসলে কোন কোন পদ্ধতি অবলম্বন করলে আমরা এই সংকটের সমাধানের পথে হাঁটতে পারি বলে আপনি মনে করেন সিয়ার আবরার? আমার মনে হয় যে অনেকেই পূর্ববর্তী বক্তারা সুস্পষ্টভাবে কতগুলো তারা বিবৃত করেছেন, এবং আমি সেটাকে পুনরুল্লেখ না করে যেটা বলতে চাচ্ছি যে সর্বপ্রথম হচ্ছে লাইন অফ চ্যানেল অফ কমিউনিকেশন একটা করতে হবে, এবং তথ্য বিভ্রাটের মধ্যে তারা যেন না থাকেন। যখন বলা হয় 24 দিনের মধ্যে এক্সটেন্ড করা হবে, সেটা যেন দায়িত্ব নিয়ে কথাটা বলা হয়, এবং দায়িত্বপূর্ণ ব্যক্তি যিনি বলবেন তার সেই পুরো দায়িত্ব ওনারশিপ নিয়ে এটা বলতে হবে। এটা যে পরে ওরা রাজি হয় নাই, ওরা মুখে বলেছে, এই ধরনের কথাবার্তা কিন্তু মানুষকে বিভ্রান্ত করে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে এর যে এই ফ্লাইটের যে বিষয়গুলো, সেটা অবশ্যই সেটা নিয়ে জোর ডিপ্লোমেসি আমাদের তাদের সঙ্গে করতে হবে, সেটাকে সুনিশ্চিত করতে হবে। টেস্টিং নিয়ে যে ধরনের সমস্যা এখনো রয়েছে, যেটা ডিসপ্রপোর্শনেটলি তাদেরকে বেশি পে করতেছে মাইগ্রেন্ট ওয়ার্কারদেরকে, যেটা আগে 200 টাকা চার্জ ছিল সেটাকে একসময় 3,500 টাকা করা ছিল, 250 টাকা বাড়ানো হয়েছিল সমস্ত ট্রাভেলারকে সেটা দেওয়ার জন্য। পরবর্তীকালে কমানো হয়েছে, মাইগ্রেন্ট ওয়ার্কারদের জন্য বাড়ানো হয়েছে, কিন্তু সেটা হলেও আপত্তি ছিল না। কিন্তু যেটা রুহুল আমিন সাথে বলেছেন যে একটা সেন্টার 2টো সেন্টার হবে না, এটা নাম্বার অবশ্যই সেটা বাড়াতে হবে। কাজে কংক্রিট বেশ কিছু স্টেপ, এবং তার জন্য সিভিল এভিয়েশন, এক্সপ্যাট্রিয়েট মিনিস্ট্রি এবং আপনার ফরেন অ্যাফেয়ার্স, এদেরকে একেবারে, এটা অনেকখানি বেড়েছে কিন্তু আরো অনেক বেশি এটাকে সমন্বয়, সেটাকে নিয়ে আসতে হবে এই জিনিসগুলোকে। এবং অন্যান্য স্টেক হোল্ডার যারা আছেন, প্রাইভেট সেক্টরের একটা বড় রকমের একটা ভূমিকা রয়েছে, যেটা বাইরা এবং অন্যান্য রিপ্রেজেন্ট করে, সিভিল সোসাইটি রয়েছে, এবং এই বক্তব্যগুলোকে নিতে হবে। এবং সর্বোপরি যে রাস্তায় নেমেছেন এবং সেটাকে অন্যের দ্বারা, অন্যের কুমন্ত্রে আপনারা জেন না, এটাকে কিন্তু মাইগ্রেন্ট ওয়ার্কারদেরকে ছোট করা হয়। তারা পথে আসেন কারণ তাদের রুটি রুজির বিষয়, তাদের ভবিষ্যৎ এখানে বিষয়, অন্যের দ্বারা প্ররোচিত, তাদের নিজেদের বুদ্ধি বিবেচনা রয়েছে, তার প্রেক্ষিতেই যখন তারা উপায়ন্তর না দেখছেন, সেই জন্যই তারা পথে নেমেছেন। কাজে এটাকে অসম্মান করার কোনো রকম সুযোগ আমাদের নেই। ডক্টর আবরার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সময় শেষের দিকে, আমরা গোলাম রহমান আপনার কাছে আসতে চাই। আসলে প্রবাসী শ্রমিকরা যে পরিমাণ সম্মান পাওয়ার কথা এবং ঠিক যে পরিমাণ সাহায্য সহযোগিতা পাওয়ার কথা তথ্যের জায়গা থেকে এবং তাদের গমনাগমন সুগম করার জন্য, সেটি আসলে বাংলাদেশে কতটুকু পায় সেটি একটি বড় আলোচনা। সেক্ষেত্রে আসলে আপনার কি মনে হয় গোলাম রহমান, এখানে কোনো রীতিগত পরিবর্তন করতে পারে? আমাদের যে এরা যারা রাস্তায় নেমেছে তারা কিন্তু হাইলি স্কিল্ড কেউ না, এরা সাধারণ মানুষ, এরাই বাংলাদেশকে বাঁচাই রাখছে। কিন্তু তাদেরকে যে সহায়তার, যে সহযোগিতার দেওয়া প্রয়োজন, তা আমরা কতটুকু দিতে পারছি সেটার একটা প্রশ্নবিদ্ধ বিষয়। আমি বলবো যারা সৌদি আরবে যাওয়ার জন্য এখন রাস্তায় নেমেছে তাদেরকে সহায়তা দেওয়ার জন্য
মানে এক্সপাট্রিয়েট মিনিস্ট্রি, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, তারপরে বিমান মন্ত্রণালয়, সবাই সহযোগিতার, যে ওরা যে সবাই তাদেরকে সাহায্য করতে চায় এবং সাহায্য করার জন্য প্রস্তুত, এই মেসেজটা তাদেরকে নিকট পৌঁছাতে হবে এবং তাদের সমস্যার সমাধানে সরকার আন্তরিক এবং সর্বাত্মক চেষ্টা করছে, এই মেসেজটা যেন তারা পায়। তাহলেই আর কি তারা আশ্বস্ত হতে পারবে এবং এই যে বিশৃঙ্খলা সেটা কমে আসবে। হ্যাঁ, সৌদি আরবের সাথে যোগাযোগ রক্ষা করে সহায়তার পরিধি যত বাড়ানো যায় সেই চেষ্টাও করতে হবে এবং পরবর্তীকালে যখন বিদেশের লোক আসবে, যারা এখন যেতে পারছে না, তারা যেন অগ্রাধিকার পায় সেইটাও নিশ্চিত করতে হবে। জি, গোলাম রহমান, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা রুহুল আমিন স্বপন আপনার কাছে আসি। আমরা এই পুরো সংকটে আসলে বাইরা কি ভূমিকা রাখতে পারে সেটা নিয়ে অনেক বড় প্রশ্ন তৈরি হচ্ছে এবং রিক্রুটিং এজেন্সি, সরকার সবাই মিলে তো সমস্যাটা সমাধান করতে হবে শ্রমিকদের সাথে কথা বলে। সে জায়গায় আসলে অনেকে বলছেন ঘাটতি আছে, সেই ঘাটতি আছে কিনা, আপনি সেটা মনে করেন কিনা সেটি একটি প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে শ্রমিকরা রাস্তায় থাকলে আমাদের আসলে শ্রমবাজারে ভাবমূর্তি কতটুকু থাকে এবং সেটি পুনরুদ্ধার করতে গেলে আপনার অনেক বড় বড় কাঠখড় পোড়াতে হয় অনেক সময়। এইগুলো আমরা কিভাবে সমন্বয় করবো এই সংকটের মধ্যে? এটি আপনি জানেন যে এখন পূর্ববর্তী বক্তারা মোটামুটি সবই বলেছেন, বাট এখন বুলেট পয়েন্ট যেটা হওয়া উচিত যে বাইরা নেতৃত্বে বাইরা কোঅর্ডিনেট করতে পারে যে সৌদি এমবেসিকে। আমি যতটুকু জানি গত সপ্তাহ পর্যন্ত সৌদি এমবেসি কোনো কর্মকর্তার মধ্যে জয়েন করেনি, হয়তো আজকে কালকে ওনারা যদি জয়েন করে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নেতৃত্বে সৌদি এমবেসির সাথে একটা মিটিং করে সৌদি এমবেসিতে একটা তথ্য কেন্দ্র খুব দেওয়া খুব জরুরি, যেখান থেকে আমরা সকল রিক্রুটিং এজেন্সির প্রতিনিধিরা সকালবেলা যাই, তারা যেন রিয়েল তথ্যটা পায় যে কখন রিপ্লেসমেন্টটা হবে। বাকিগুলি তো আমরা বলেছি যে এগুলি অ্যাড্রেস হবে যে প্রস্তাবগুলি এসছে, কিন্তু সৌদি এমবেসির তথ্য কেন্দ্র যতদিন পর্যন্ত খুব অ্যাক্টিভ না হবে, সৌদি এমবেসি যতদিন পর্যন্ত তাদেরকে রিয়েল জিনিসটা আমাদেরকে আপডেট না করবে এবং অ্যাকর্ডিংলি ওরা অ্যাকশন না নেবে, এই জটিলতাটা একটু অনিশ্চিত হবে। এই জন্য টিকিটের সংকটটি সমাধান কিভাবে করা যেতে পারে রুহুল আমিন স্বপন? জি, টিকিট নিয়ে যে কথাটি হচ্ছে, বিমানের টিকিট নিয়ে সংকট, তারা ফ্লাইট পাচ্ছেন না, এই সমস্ত বিষয়ের সমাধান কি হবে? এখানে সিভিল এভিয়েশনের একটা বড় ভূমিকা আছে। আপনি জানেন অনেকগুলি চার্টার ফ্লাইট আসার জন্য এবং কোন পারমিশনের জন্য অপেক্ষা আছে, এগুলি যদি ছেড়ে দেওয়া হয় এবং সৌদি এয়ারলাইন্সও যদি ফ্লাইটগুলি অপারেট করে, ওখানেও যদি ওরা অ্যাপ্রুভাল দিয়ে দেয়, কারণ আপনি জানেন একটা ল্যান্ডিং পারমিশনের ব্যাপার আছে, এই ফ্লাইটগুলিতে যদি তারা সহযোগিতা করে, বাংলাদেশ থেকে অনেক সহযোগিতা দিচ্ছে, ওরা যদি এগুলো অ্যাপ্রুভাল দিয়ে দেয় তাহলে এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু রিএন্ট্রি লোকগুলি প্রবলেম সলভ হয়ে যাবে। কোভিড টেস্টও ডেডিকেটেড হলে সলভ হয়ে যাবে। বড় যে ইস্যুটা নতুন রিপ্লেসমেন্ট ভিসাগুলি কি হবে, এইটার জন্য ইমিডিয়েটলি সৌদি এমবেসি শুড কাম আপ উইথ এ কনক্রিট প্রপোজাল অথবা একটা বুলেটিন দিতে হবে যে আমরা এই তারিখ থেকে রিপ্লেসমেন্ট দেবো, তাহলে এই পেনিকটা অনেকটা কেটে যাবে। এখন সৌদি এমবেসির ভূমিকাটা খুবই জরুরি এবং সেক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আমাদের প্রবাসী মন্ত্রণালয় এবং সৌদি এমবেসিকে সবাইকে বাইরে একটা কোঅর্ডিনেট করে একটা প্ল্যাটফর্মে এনে এটাকে হাইয়েস্ট প্রায়োরিটি দিয়ে এটার একটা ব্যবস্থা নেওয়া দরকার। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা একটু ডক্টর আবরারের কাছে আরেকটু যাব অল্পটু সময়ের জন্য। আমরা যখন সৌদি আরবের অ্যাম্বাসির প্রসঙ্গ আসলো এবং তারা আসলে এই ক্ষেত্রে নেতৃত্ব দিতে পারে, ভূমিকা রাখতে পারে, সমন্বয় করতে পারে, দায়িত্ব নিতে পারে, এটি আসলে সরকারের যে মন্ত্রণালয়গুলো করবে, আর সেক্ষেত্রে আসলে কিভাবে ব্যাপারটি কি বেগবান করা যেতে পারে বলে আপনি মনে করেন সিয়ার আবরার? এটা যেটা সবাই যেটা বললেন, এটা একটা আর্জেন্ট একটা সিচুয়েশন এবং এই সিচুয়েশনে সেখানে ইট রিকোয়ার্স আর্জেন্ট আপনার অ্যাটেনশন এবং সেই প্রেক্ষিতে এখন বিশ্ব অর্থনীতি চাঙ্গা হতে শুরু করেছে, তেলের দাম বাড়া শুরু করেছে, এদের অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু হবে, কাজে ওয়ার্কাররা যাবে, এটা যত তাড়াতাড়ি ফ্যাসিলিটেট করা যায় ততই তো মঙ্গল। এবং সেটাই তাদেরকে বোঝানো যে এইগুলো যেগুলো অ্যাভয়েডেবল যে সমস্ত সমস্যা যেটা ছিল, যে রিক্রুটিং ইন্ডাস্ট্রি তাদের কোনো ক্লিয়ার ধারণা নেই, এই যোগাযোগগুলো করা আই থিংক দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। আরেকটি বিষয় আপনি আলোচনায় আনতে পারেন কিনা সেটি হচ্ছে যে শ্রমিকরা যারা রাস্তায় বিক্ষুব্ধ, তারা আসলে কাউকে বিশ্বাস করছেন না এবং তারা যে তথ্যগুলো চাচ্ছেন তথ্যগুলো পাচ্ছেন না, সেক্ষেত্রে অবিশ্বাসের সম্পর্কটিকে বিশ্বাসে রূপান্তরিত করা দায়িত্বটি কার আসলে এখন?
এবং আমার তো মনে হয় একদম ক্লিয়ারলি এখন ডেজিগনেটেড মন্ত্রণালয় থেকে হোক, সেটা কারা করবেন সেটা তারা নির্দিষ্ট করবেন, যে স্পোকসপারসন থাকবে, যেটা পূর্ববর্তী বক্তা একজন বলেছেন, প্রতিদিন আপডেট দিতে হবে। যে ক্রাইসিসকে যদি মিটিগেট করতে হয়, প্রপার ইনফরমেশন ইজ দ্য বেস্ট পসিবল অপশন। সেটা খারাপ খবর, ভালো খবর না হলেও সেটা দিতে হবে, যাতে তারা কোনো রকমের দ্বিধাদ্বন্দ্বের মধ্যে না থাকেন, যেন মানে অযাচিত ভাবে তারা যেন আশা না হয়। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা একটু আলামিনের কাছে আসতে চাই। আসলে আপনি আপনার আগের বক্তব্যে বলেছেন যে যারা ফ্রি ভিসায় গিয়েছেন বা একবার কফিলের সঙ্গে দেখা হয়েছে, বছরে আর কখনো দেখা হয় না, তারা আসলে নানা জায়গায় কাজ করার সুযোগ পান, কাজ করেন। সেই সংখ্যক শ্রমিক আসলে কত সংখ্যক শ্রমিক আপনি আছে বলে আপনার প্রাথমিক ধারণা, এবং আসলে এই শ্রমবাজারে যে সংকটটি তৈরি হয়েছে সেখানে আসলে অনেক শ্রমিক বেকার হতে পারে বলে আমরা আশঙ্কা করছি। আর সেটি আসলে কেমন, এই সংকটটি কাটানোর জন্য সৌদি আরবে কোনো সুযোগ আছে কিনা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে? আলামিন। জি, আসলে সৌদি আরব বিশাল একটি দেশ, এখানে 22 লক্ষের বেশি বাংলাদেশিরা বসবাস করছে বিভিন্ন কর্মক্ষেত্রে। তো কত লোক আসলে ফ্রি ভিসায় আছে সেটি বলা, সংখ্যা নির্ধারণ করা খুবই মুশকিল। তো যেটি এখন এই মুহূর্তে বাংলাদেশ সরকারের করা উচিত বা করতে পারে সেটি হচ্ছে যে, যেহেতু সব লোককে একসাথে সৌদি আরব প্রেরণ করা সম্ভব না, সেক্ষেত্রে একটি তালিকা হতে পারে যে অগ্রাধিকার ভিত্তিতে যাদের ভিসা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে বা যাদের একটু দীর্ঘমেয়াদী ভিসা আছে তাদের একটি তালিকা করে, সেই তালিকা ধরে কিন্তু তাদেরকে প্রায়োরিটি ভিত্তিতে তাদেরকে পাঠানো যেতে পারে, এবং প্রবাসীদেরকে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কিন্তু আশ্বস্ত করতে হবে যে তারা আশ্বস্ত হয় যে তারা যেতে পারবে, এরকম একটি বিষয়। আরেকটা বিষয় আপনাকে বলি, যেটি হচ্ছে যে আমরা দেশে যারা আটকা পড়েছেন তাদের কথা ভাবছি, কিন্তু সৌদি আরবে কিন্তু অনেক লোক কিন্তু বর্তমানে বেকার রয়েছেন বা দেশে ফেরার জন্য অপেক্ষমান আছেন, তারা কিন্তু ফিরছেন। এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটি ঘোষণা দেওয়া হয়েছে করোনা প্রণোদনা, বিভিন্ন সেক্টর কিন্তু প্রণোদনা পেয়েছে, কিন্তু ইতিপূর্বে আলামিন, আমাদের সময় একেবারেই শেষ। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাকে সহ বাকি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা প্রত্যেকেই চাই প্রবাসীদের জন্য একটি সহজ সমাধান আসুক এবং তারা রাজপথে যেন আর বিক্ষোভ অবস্থায় না থাকে এবং কোনো রকম কোনো অরাজকতা যেন তৈরি না হয়। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। অন্যদিন আবার দেখা হবে অন্য কোনো প্রসঙ্গে। শুভরাত সবাইকে।